বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দু, অভিভাবকবৃন্দু এবং যারা এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার ডক্টর মাহবুব রহমান মোল্লা স্যারকে আমার ঘরে আমার স্কুল অনলাইন কার্যক্রমে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মীর আব্দুল হামিদ, সহকারী শিক্ষক গণিত, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দিবা শাখা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমি আজ তোমাদের গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই বই খাতা কলম নিয়ে অত্যন্ত মনোযোগের সহিত ক্লাসটা করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমাদের আজকের বিষয় সসীম ধারা। সসীম ধারা মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট সীমা আছে। মজা করে বলা যায় সসীমানা, সেখান থেকে সসীম ধারা মানে সীমানা থাকবে বা শেষ থাকবে। এইটুকু আরেকটু বোঝার জন্য আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। এগুলো কি? অনুক্রম, সিকোয়েন্স, ধারা, সিরিজ, সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ। এই তিনটা দেখার পরে আমরা এনতম পদ নির্ণয় করা শিখব, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা শিখব, আর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এগুলো নিয়ে আমি আজকে ক্লাসটা সাজিয়েছি। সবাই আশা করি এতক্ষণে খাতা কলম নিয়ে বসে গেছো। প্রথমেই ক্লাসটা ভালো বোঝার জন্য মনোযোগের সহিত পুরো ক্লাসটা দেখতে হবে। তাই সবাই এদিকে মনোযোগ দাও। সসীম ধারা, ফিনিট সিরিজ। প্রথমে আমরা শিখব অনুক্রম জিনিসটা কি। অনুক্রম জিনিসটা কি? অনুক্রম হচ্ছে, যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের সাজ। এখানে একটা শর্ত আছে কিন্তু, বিশেষ ধরনের সাজ। তাহলে একটা বিশেষ কথা আছে, বিশেষ ধরনের সাজটা কি? আচ্ছা, তোমাদেরকে যদি বলি যে তুমি তোমার পড়ার টেবিলটাকে একটু গুছাও, তুমি কি করবা? নিশ্চয়ই এভাবে গুছানোর চেষ্টা করবা। তোমার বুক সেলফে, যদি এটা তোমার বুক সেলফ হয়, প্রথমেই যে বইগুলো বড় সেই বইগুলো দিলাম, তারপরে তার চেয়ে যে বইগুলো ছোট ওইগুলো দিলাম, তারপরে তার চেয়ে ছোট ওইগুলো দিলাম। এভাবে হয়তো তুমি বুক সেলফটা সাজাবা। তো এটাও একটা অনুক্রমের উদাহরণ হতে পারে। কেউ চাইলে আগে ছোট বইগুলো পরে বড় বইগুলো দিতে পারে। তো এই উদাহরণ ছাড়াও আমরা অষ্টম শ্রেণীতে যে প্যাটার্ন শিখেছি, প্যাটার্নগুলো অনুক্রম ছিল। এখানে যে বিশেষ সাজটা কি সেটা বোঝার জন্য আমরা কয়েকটা রাশি নেই। রাশি কি? যাদের পরিমাপ করা যায় তাকে রাশি বলে। কয়েকটা রাশি যদি আমরা নেই, 1, 2, 4, 3, 6, 5। আমি কয়েকটা রাশি নিলাম। দেখো, এটা খুব বেশি যুক্তিযুক্ত না। রাশিগুলো আমি একটু এলোমেলোভাবে নিয়েছি। এগুলো যদি আমি সাজিয়ে দিই তাহলে কি হয়? দেখো, 1, 2, 3, 4, 5, 6। এখন দেখো, এই সারি থেকে এই সারিও নিশ্চয়ই কি একটু গুছানো। তাহলে বিশেষ যেই সাজ, এটাই হচ্ছে বিশেষ সেই সাজটা। বিশেষ সাজটা কি? কতগুলো রাশি ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বপদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশির সেটকে অনুক্রম বলে। এটা হচ্ছে বইয়ের একটা বড় সংজ্ঞা, এটা তোমরা দেখে নিতে পারবা। কিন্তু সহজ কথা যদি আমরা বুঝি, তাহলে এখানে যেই বিশেষ যে নিয়মটা কি, বিশেষ নিয়মটা আমরা বুঝতে পারবো যদি প্রথম পদটা বাদে দ্বিতীয় পদটা নিই আমরা। তাহলে দেখো, 2 থেকে 1, এখানে 2 থেকে 1 কম, আবার 2 থেকে 3 1 বেশি। যদি আমরা 3 নেই, 3 থেকে 2 1 কম, 3 থেকে 4 1 বেশি। তাহলে এখানে একটা বিশেষ নিয়ম আছে। যদি কোনো সংখ্যা বা রাশিগুলো যদি এভাবে একটা বিশেষ নিয়ম ফলো করে, তখন তাকে আমরা বলতে পারবো অনুক্রম। আমরা বোঝার জন্য আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ নাম্বার 1,
3 5 7 ডট ডট 2 2 4 6 8 ডট ডট। আরও এমন অনেক উদাহরণ হতে পারে। এই অনুক্রমগুলি তো বিশেষ একটি নিয়ম আছে। বিশেষ নিয়মটা কি? 3 থেকে 1 2 কম, আবার 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 3 2 কম, 5 থেকে 7 2 বেশি। এছাড়াও বলতে পারি এটি স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর সেট। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই সেট হবে, ওইটা অনুক্রম হবে, আবার কমা দিয়ে লিখলে সেটাও অনুক্রম হবে। তো 2 4 6 জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যাগুলো এখানে আছে, এটা হচ্ছে অনুক্রম। তো অনুক্রম কি নিশ্চয়ই আমরা আশা করি এতক্ষণে বুঝতে পারছি। এখন আমরা শিখব ধারা কি, অনুক্রম কি, ধারা কি। যদি আমরা অনুক্রমের কমাগুলো উঠাই দেই, অনুক্রমের এই কমাগুলো উঠাই দিয়ে একটি ম্যাথমেটিক্যাল অপারেটর যোগবোধক চিহ্ন বসাই দেই, তাহলেই ধারা হয়ে যায়। তাহলে আমরা যদি অনুক্রমের এই উদাহরণগুলোতে কমাগুলো মুছে দিয়ে একটা যোগ চিহ্ন দেই, তাহলে আগে ছিল অনুক্রম, এখন হয়ে গেল ধারা। তাহলে অনুক্রম কমা দিয়ে লিখতে হয়, আর ধারা যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়, যোগ বিয়োগ দিয়েও লেখা যায়। তো এখন ধারা এবং অনুক্রমের মধ্যে যে পার্থক্য সেটা বোঝা খুবই জরুরি। নিশ্চয়ই ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো, কারণ এমসিকিউতে আসে নিচের কোনটি ধারা বা নিচের কোনটি অনুক্রম। এখন আমরা শিখব এই ধারার মধ্যে অনেক ধরনের ধারা আছে, তার মধ্যে 2 ধরনের ধারা হচ্ছে একটা সসীম ধারা, সসীম ধারা ফিনিট সিরিজ। সসীম ধারাটা কি? সসীম ধারা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ, যদি আমরা এভাবে শেষ করে দেই 6 পর্যন্ত, সসীম ধারা। বা সসীম ধারা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শান্ত ধারা, আরেকটা হচ্ছে অসীম ধারা। অসীম ধারার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অনন্ত ধারা। অসীম ধারাটা কি? এটাকে আমরা অসীম আকারে লিখতে পারি, ডট ডট, অসীম পর্যন্ত যাবে, যার কোনো শেষ নাই। তাহলে একটা ধারা আছে সসীম, একটা হচ্ছে অসীম। তো এখানে আমরা ধারার যে ভাগগুলো আছে তার মধ্যে আরো 2 ধরনের ধারা আছে। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা আছে গুণোত্তর ধারা। আমরা 13.1 শিখবো সমান্তর ধারা, আর 13.2 শিখবো গুণোত্তর ধারা। তাহলে এখন আমরা শুধু সমান্তর ধারাটা নিয়ে আলোচনা করতেছি। সমান্তর ধারা কি? আমি একটি ধারা লিখি, 1 + 3 + 5 + 7 +, এটা একটি ধারা। প্রথমে আমরা বলতে পারি এটা একটি ধারা। এই ধারাটার দিকে যদি আমরা প্রথমে খেয়াল করি, প্রথমেই পাবো ধারাটির প্রথম পদকে আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করি। ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 1। যে কোনো ধারা বা সমান্তর ধারার প্রথম পদ জানা খুবই জরুরি। কেন? কারণ ধারাটা কোন সংখ্যা থেকে, কোন রাশি থেকে শুরু হয়েছে সেটা আমাদের জানতে হবে। কারণ আমরা শুধু 3 থেকেও শুরু করতে পারি, আবার শুধু 5 7 থেকেও শুরু করতে পারি। তো প্রথম পদ জানা জরুরি। এই জন্য সমান্তর ধারার প্রথম পদের একটা প্রতীক আছে, সেটা হচ্ছে প্রথম পদকে আমরা প্রকাশ করি এ দিয়ে। এ সমান হচ্ছে 1। এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2। এবার আমরা শিখব
সমান্তর দ্বারা জিনিসটা কি? তাহলে সাধারণ পদ, সাধারণ অন্তর, তোমরা যারা দেখতেছো সাধারণ অন্তর, মানুষের মনের মধ্যে যে অন্তর থাকে, বুকের মধ্যে যে অন্তর থাকে, এটা এই অন্তর নয়, কিন্তু এটা হচ্ছে পার্থক্য, যে কোনো দুইটি পদের পার্থক্য। প্রথম পদকে বাদ দিয়ে যে কোনো একটি পদ যদি আমরা ধরি, তার পূর্ব পদের পার্থক্য সবসময় সমান। কোনো সমান্তর দ্বারার যে কোনো পদ থেকে তার পূর্ব পদের পার্থক্য সবসময় সমান। যেমন 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 7 থেকে 5 বাদ দিলে থাকে 2। অর্থাৎ সবগুলো পার্থক্য যদি সমান থাকে তখন তাকে আমরা বলি সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারা সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, কোনো সমান্তর দ্বারা যে কোনো পদ তার পূর্ব পদের পার্থক্য সবসময় সমান। যে কোনো পদ ও তার পূর্ব পদের পার্থক্য সবসময় সমান। এই পার্থক্যকে আমরা প্রকাশ করব সাধারণ অন্তর, সেটা ডি দিয়ে 2। এটা আমাদের অঙ্ক করতে অনেক কাজে লাগবে, যে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এখন আমরা সমান্তর দ্বারা n-তম পদ কিভাবে নির্ণয় করে সেটা একটু দেখব। সবাই একটু মনোযোগ দিতে হবে, যেহেতু তোমরা ক্লাস 9-এ এই অধ্যায়টা প্রথমে পড়তেছো। প্রথম পদ এখানে দেওয়া ছিল 1, তাহলে আমি যদি লিখি প্রথম পদ সমান 1, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 2। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0-এর সাথে সাধারণ অন্তর গুণ করলে 0 হয়ে যাবে, প্রথম পদ 1ই থাকবে। যদি আমরা বলি দ্বিতীয় পদ আছে কত এখানে 3, আমরা লিখতে পারি প্রথম পদ 1 প্লাস 2 মাইনাস 1 ইন্টু 2। তৃতীয় পদ দেওয়া আছে কত 5, 1 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 2। এবার খেয়াল করো এটা কেন দেখাচ্ছি আমি এভাবে। এই সংখ্যাটা আমাদের পদের সংখ্যা আমরা দেখাচ্ছি। তাহলে এভাবে যদি আমরা অনেক দূর যেতে চাই, n-তম পদ, n-তম পদ, তাহলে প্রথম পদকে আমরা প্রকাশ করি কি দিয়ে? a দিয়ে, a প্লাস n মাইনাস 1 ইন্টু এই 2টা হচ্ছে কার মান? b এর মান। যে কোনো সমান্তর দ্বারা যে কোনো পদ, যে কোনো তম পদ আমরা বের করতে পারবো কিসের সাহায্যে? এই সূত্রের সাহায্যে। n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই n হচ্ছে যততম পদ আমরা বের করতে চাই। এখন যদি বলি এই দ্বারা 12তম পদ আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো কি? 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। এখানে a এর মান হচ্ছে 1, 12 থেকে 1 গেলে থাকে 11, d এর মান হচ্ছে 2। তাহলে 1 প্লাস 11 থেকে কত হচ্ছে? 22, 22 এর থেকে কত? 23। তাহলে এই সমান্তর দ্বারা 12 নম্বর পদে কি আমরা পাবো কত? 23। এই জন্য আমি বলে থাকি যে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অঙ্ক করার জন্য। তাহলে সমান্তর ধারা কি এবং সমান্তর দ্বারা n-তম পদ নির্ণয় করার নিয়মটা আমরা শিখলাম। আমরা এখন আর একটু আলোচনা করব, যে কোনো ধারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা যায়, যে কোনো ধারা। সেটার জন্য একটা সূত্র আছে। এখন আমরা সবাই খাতা কলম নিয়ে প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখে নিই। প্রয়োজনীয় সূত্র, এই অধ্যায়ে খুব বেশি সূত্র নেই। এই যে কটা সূত্র লিখবো এগুলো ভালো করে শিখলে সবগুলো অঙ্ক নিজে থেকেই করতে পারবে। প্রথম সূত্র, সমান্তর দ্বারা n-তম পদ, n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। এ হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। 2 নম্বর সূত্র,
n সংখ্যক পদের সমষ্টি, আমরা n সংখ্যক পদের সমষ্টি নাম দেব Sn সমান n/2 ইন্টু twice a প্লাস n minus 1 ইন্টু d। এখানে তিনটা জিনিস ছিল, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, n হচ্ছে n-তম পদ, যততম পদ তার মান। এখানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু twice a প্লাস n minus 1 ইন্টু d। এর পরিচয় আমরা আগেই জেনেছি, d এর পরিচয় আগেই জেনেছি। n হচ্ছে পদের সংখ্যা, n সংখ্যক পদের সংখ্যা। দুইটা সূত্র লিখলাম, এই দুইটা সূত্র দিয়ে এখানে ম্যাক্সিমাম অঙ্ক আমরা করতে পারবো। আমাদের বইয়ের দিকে যদি আমরা তাকাই, আরও কিছু সূত্র আমি নিজে থেকে, আরেকটা সূত্র আছে সেটা আমরা লিখব। প্রথমে n সংখ্যক স্বাভাবিক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সবাই একটু খেয়াল করো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn, অর্থাৎ যদি আমাদের সংখ্যাটা স্বাভাবিক হয়, শেষের সংখ্যাটা জানি, তাহলে সূত্রকে n ইন্টু n প্লাস 1/2। এখানে একটু কথা না বললেই নয়, আমরা যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, তোমরা একটু নিজেরা বলার চেষ্টা করো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? অনেকেই অনেক সিস্টেমে যোগ করতে পারো, ক্যালকুলেটর নিয়ে যোগ করতে পারো, সূত্র দিয়ে করতে পারো। এটা নিয়ে এক সুন্দর একটা গল্প আছে। আমাদের একজন বিখ্যাত গণিতবিদ আছে গাউস, উনি যখন ক্লাস 5-এ পড়তেন তখন তার ক্লাসে একটা মজাদার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা একটু আমি বলতে চাই। টিচার ক্লাসে এসে প্রথমে এই কোশ্চেনটা করেছিল, তোমরা সবাই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত সেটা করে নিয়ে আসো। যে আমাদের গণিতবিদ গাউস ছিলেন, তিনি খুব দ্রুত উইথিন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আইসা বলতেছিল, স্যার এটার আনসার হচ্ছে 5050। স্যার একটু অবাক হলেন, অবাক হয়ে তাকে কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন যে তুমি এই যোগ ফলটাকে আগে থেকেই করে রেখেছো কিনা বা আগে থেকেই জানো কিনা, তুমি এত দ্রুত কিভাবে বলতে পারলা? তখন সে বলেছিল, না আমি আগে থেকে করে রেখিনি, আমি এখনই করে তারপরে নিয়ে এসেছি। তাহলে বিষয়টা ইন্টারেস্টিং স্যারের কাছে মনে হলো। স্যার বললো, তাহলে কীভাবে করেছো একটু দেখাও, তোমরাও একটু দেখো সে কীভাবে করেছিল, আমরা একটু মিলাই নিই। সে স্যারকে দেখাইতেছিল আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আছে 1 আর একদম শেষে আছে কত? 100। যোগ করলে কত হয়? 101। 1-এর পরে আছে 2 আর 100-র আগে আছে কত? 99। যোগ করলে কত হয়? 101। 2-এর পরে আছে 3, এদিকে আছে 98। যোগ করলে কত হয়? 101। আমার তো সবগুলো যোগ করার দরকার নাই, এভাবে কয়বার হবে? 101ই হবে বারবার। কয় জোড়া হবে? 50 জোড়া। তাহলে অ্যান্সার হবে 5050। 10 সেকেন্ডের মাধ্যমে সে করে ফেলেছিল। স্যার ওই টিচারও একটু অবাক হয়েছিল, তো সে তখনও জানতো না এটা একটা সূত্র হয়। তাহলে এই কাজটা আমরা এই সূত্রের সাহায্য করতে পারি। দেখো একটু, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2। যদি বলি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, তাহলে আমরা বলবো কি 100 ইন্টু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2। যদি 2 দিয়ে কেটে দেই তাহলে 50, তাহলে 50 ইন্টু 1015050। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা। এই সূত্রটা মাধ্যমে আমরা এই অঙ্কগুলো অতি সহজে অতি দ্রুত করতে পারবো। তাহলে আরও 2টা সূত্র, 3টা সূত্র আমি লিখি ফর এমসিকিউ। এমসিকিউর জন্য এই এমসিকিউ অঙ্কগুলো খুব সহজে করার জন্য এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে পারবা তোমরা। প্রথম m সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি।
প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি n × n + 1। প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি n × n + 1। প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি n²। প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি n²। এটা তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছিলে যে প্রথম ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি ক²। তো আমরা এমসিকিউর জন্য এই সূত্রটা কাজে লাগাতে পারবো। আরেকটা আছে পদের সংখ্যা বের করতে পারবো আমরা সহজে। পদ সংখ্যা n সমান p - d ডিভাইডেড বাই a + 1। p - a ডিভাইডেড বাই d। p হচ্ছে শেষ পদ, p সমান শেষ পদ, p - a ডিভাইডেড বাই d। শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর দিয়ে ভাগ দিয়ে 1 যোগ করলে আমরা পেয়ে যাব কি পদের সংখ্যা। এই সূত্রটা আমরা এমসিকিউ সহজে করার জন্য ব্যবহার করব। তাহলে প্রয়োজনীয় সূত্রগুলো সবাই একটু সুন্দর করে আগে নোট করে নাও এবং মুখস্থ করে নাও। সবাইকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমরা এখন 13.1 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। 6 নম্বর অঙ্কে সবাই একটু খেয়াল করো। 8 + 11 + 14 + 17 + ধারাটির কোন পদ 392? প্রশ্নটাকে একটু বুঝে নিতে হবে। ধারাটির কোন পদ 392? অর্থাৎ এভাবে যদি আমরা যাইতে থাকি তাহলে ধারাটির কত নম্বর পদে গিয়ে আমরা 392 পাবো। তাহলে আমরা এখন অঙ্ক করা শুরু করি। সবাই আগে অঙ্কটা দেখো কিভাবে করতেছি প্রথম, তারপরে খাতা উঠাবে। ধারাটির প্রথম পদ, আগে আমি বলেছিলাম যে কোনো ধারার প্রথম পদ জানা খুবই জরুরি। ধারাটির প্রথম পদ a সমান 8 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদে 11 - 8 মাইনাস করলে আমরা পাই 3। এখন আমাদের দেখতে হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সাধারণ অন্তর 3। যদি 14 থেকে 11 বিয়োগ করি তাহলে 3 থাকে, 17 থেকে 14 বিয়োগ করি তাহলেও 3 থাকে। এটা দেখে আমরা বুঝতেছি যে এটা একটি সমান্তর ধারা। এটা আমাদের আগে বুঝতে হবে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে সুতরাং আমরা এখন বলতে পারি ইহা একটি সমান্তর ধারা। যখন আমরা নিশ্চিত হলাম যে এটা একটি সমান্তর ধারা, এখন আমরা বলতে পারবো বাকি অঙ্কটা করতে পারবো। ধারাটির কোন পদ 392? তাহলে আমরা ধরে নেই, মনে করি ধারাটির n-তম পদ সমান 392। ধারাটির n-তম পদ সমান 392 ধরে নিলাম। আর আমরা একটু আগে যে সূত্রগুলো শিখেছিলাম, আমরা জানি n-তম পদ সমান a + n - 1 × d। আমরা জানি n-তম পদ a + n - 1 × d। আর ধরে নিলাম ধারাটির n-তম পদ 392। তাহলে এখন আমরা বলতে পারবো শর্ত মতে a + n - 1 × d সমান 392। এই দুইটাকে সমীকরণ আকারে সমান আমরা লিখতে পারবো। এখন আমরা মান বসাই দেব। প্রথম পদ a এর মান কত? 8, n - 1
ইন্টু ডি এর মান কত 3 সমান 392 8 প্লাস 3n মাইনাস 392 সবাই একটু সুন্দর করে উঠে দেখো, একটু বুঝে নেই। এখান থেকে আমরা একটু ওই পাশে যাচ্ছি, বা প্লাসের 8 থেকে মাইনাসের 3 বাদ দিলে থাকবে কত প্লাসের 5, তাহলে 3n প্লাস 5 সমান 392, 3n সমান 392 প্লাসের 5 ওই পাশে গেলে মাইনাস হয়, 3n সমান 387, n সমান 387 ভাগ 3। ফাইনালি আমরা বলতে পারি n সমান 129। খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম n তম পদ 392, n এর মান পাইছি 129 129, অর্থাৎ ধারাটির 129তম পদের মান 392। অ্যান্সার লিখতে পারবো আমরা এততম 129তম। তাহলে প্রথম থেকে আরেকবার যদি আমি একটু বলি, এটা এই ধারাটা দেখে আমরা প্রথমেই বুঝতেছি না এটা সমান্তর ধারা কিনা। এর জন্য প্রথমে আমাদের বের করে নিতে হবে ধারাটির প্রথম পদ a সমান 8 এবং সাধারণ অন্তর d সমান 8 - 11 সমান 3। তাইলে এখন আমরা বুঝতেছি সাধারণ অন্তর যেহেতু 3, অন্যগুলোতেও 3 আছে, ইহা একটি সমান্তর ধারা। সমান্তর ধারার সূত্রগুলো এখানে প্রয়োগ করা যাবে। মনে করি ধারাটির n তম পদ 390। কেন আমরা এটা মনে করলাম? বলছে ধারাটির কোন পদ, আমাদের প্রশ্ন করেছে, এই জন্য আমরা মনে করে নিলাম। আর আমরা জানি ধারাটির n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। শর্ত মতে দুইটা সমান, একটা সমীকরণ হলো। এখান থেকে আমরা সমাধান করে n এর মানটা পাইলাম 129। তাহলে ধারাটির 129তম পদের মান হবে 392। আচ্ছা, এখন আসো এই অঙ্কে একটু আলোচনা আছে আমার ফর এমসিকিউ। যদি এমসিকিউ এই অঙ্কটা আসে, মনে হতে পারে এত বড় অঙ্ক এখানে আসবে কেন। এটার জন্য আমি যে সূত্রগুলো লিখেছিলাম সেখানে তোমরা দেখবা একটা সূত্র লিখেছিলাম যে n সমান p মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস 1। p ছিল শেষ পদ, এখানে শেষ পদটা কত 392, 392 মাইনাস প্রথম পদ কত 8 মাইনাস b এর মান কত ছিল 3 প্লাস 1। এখানে তুমি করে দেখো, এখানে কত আসবে n এর মান 129 চলে আসবে। তাহলে আমরা যখন এমসিকিউ আসবে খুব সহজে আমরা এই অঙ্কটাকে এইভাবে এমসিকিউ এর অ্যানসারটা দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি আরেকটা অঙ্ক করাবো, সবাই একটু খেয়াল করে দেখো। ঠিক সেম আরেকটা অঙ্ক আছে 7 নম্বরে, এটা নিজেরা করে নিবে। আমি এবার 8 নম্বর করাবো। 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা দিয়ে বোর্ডে এবং স্কুলে সৃজনশীল প্রশ্ন আসে, তাই এই অঙ্কটা সবাইকে ভালো করে বুঝতে হবে। আমি কোশ্চেনটা আগে লিখে নিচ্ছি। কোনো সমান্তর ধারার n-তম পদ n-তম পদ m হলে ধারাটি m প্লাস n-তম পদ নির্ণয় করো। কোশ্চেনটা আপনি সবাই খেয়াল করি ভালো করে। কোন সমান্তর ধারার, বইয়ে কোশ্চেনটা আছে সবাই একটু দেখো। কোন সমান্তর ধারার m-তম পদ n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ নির্ণয় করো।
আমরা জানি সমান্তর দ্বারা প্রথম পদ সাধারণ অন্তর জানা জরুরি। এখানে তো কোনো ধারাই নেই, কিভাবে আমরা জানতে পারি সেটা? এজন্য যদি দেওয়া না থাকে আমাদের ধরে নিতে হবে। প্রথমে মনে করি সমান্তর ধারাটি প্রথম পদ সমান n এবং সাধারণ অন্তর সমান d। যেহেতু প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া ছিল না, তাই আমরা দুটো জিনিস ধরে নিলাম। এখন কোশ্চেনের দিকে তাকাই। দেওয়া আছে m তম পদ n, m তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু d, a প্লাস md মাইনাস d। n তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d, a প্লাস md মাইনাস d। কি লিখলাম একটু সবাই বোঝার চেষ্টা করি। কোশ্চেন থেকে m তম পদ, কিন্তু আমরা সূত্র জানি n তম পদে a প্লাস যদি n হয় এই জায়গায় n মাইনাস 1 ইন্টু d, যেহেতু m তম পদ m মাইনাস 1 ইন্টু d, আমরা এই ডিটাকে এভাবে লিখে বা না লিখে অঙ্কটা সমাধান করা যায়। আমি এভাবে লিখে নেই একটু সুবিধার জন্য। তো এই ডিটাকে গুণ করে দিলাম md মাইনাস d, আবার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a প্লাস nd মাইনাস d। এখন শর্ত মতে আমরা কি বলতে পারি? a প্লাস md মাইনাস d সমান m তম পদ সমান n এবং a প্লাস nd মাইনাস d সমান n, n তম পদ সমান m। আমরা একটা নাম দিয়ে দিই, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। আমরা একসাথে কাজটা করে ফেলতে পারি বিয়োগ করে। তো তোমরা বীজগাণিতিক বিয়োগের সময় জানো নিচের চিহ্নগুলো কি হয়? পরিবর্তন হয়। নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে এখানে a এবং a চলে যাবে, এটা থেকে যাবে md মাইনাস nd সমান n মাইনাস m। সবাই খেয়াল করো, এভাবে করলে খুব দ্রুত সহজে হয়ে যায়। এখান থেকে আমরা যদি d কমন নিই, m মাইনাস n, n মাইনাস m, আমরা যদি এখানে শেষ করি তাহলে n মাইনাস m এখানে গুণাকার আছে, পাশে গেলে m মাইনাস n। তো খেয়াল করে দেখো, আমরা চাইলে এখানে কি করতে পারতেছি না, কাটতে পারতেছি না। এটা হচ্ছে n মাইনাস m, এটা হচ্ছে কি m মাইনাস n। তাহলে আমরা একটু এদিকে যাচ্ছি, d সমান যদি একটা মাইনাস কমন নেই উপরে, তাহলে হয়ে যাবে m মাইনাস n। এখন আমরা এটা কেটে দিতে পারি। সুতরাং d এর মান হচ্ছে মাইনাসের 1। এটারও একটা নাম দিয়ে রাখতে পারি আমরা 3 নং সমীকরণ। তাহলে আমরা পাইলাম 1 নং, 2 নং, 3 নং। প্রশ্নে চেয়েছে কি ধারাটির m প্লাস m তম পদ কত? সুতরাং ধারাটি m প্লাস n তম পদ a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। সবাই খেয়াল করেন, একটা মজাদার বিষয় ঘটেছে। আমরা সূত্র শিখেছিলাম n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর জায়গায় এবার বলছে কি m প্লাস n তম পদ, তাহলে n এর জায়গা পুরোটাই হবে m প্লাস n। এখন যদি আমরা একটু ভেঙে লিখি a প্লাস md প্লাস nd মাইনাস d, এটাকে যদি প্রত্যেকের সাথে গুণ করে দেই তাহলে এই রাশিটা পাই a প্লাস md মাইনাস d প্লাস nd। তাহলে a প্লাস md মাইনাস d, একটু পিছনের দিকে তাকাতে হবে। a প্লাস md মাইনাস d এর পরিবর্তে কি লেখা যায়? n। এইটুকুর পরিবর্তে লেখা যায় n প্লাস n ইন্টু মাইনাস 1। d এর মান কত? মাইনাস 1। আমরা পাশে লিখে দেব 1 এবং 3 নং এর মান বসে 1 এবং 3 নং থেকে মান বসিয়ে পাই। তাহলে এইটুকুর মান হচ্ছে 1 নং এ n
আর ডি এর মান হচ্ছে -1, তাহলে আমরা লিখতে পারি কি n - n সমান কত 0। তাহলে এটাকে আমরা অ্যানসার দিতে পারবো। প্রথম থেকে আরেকবার একটু, কোন সমান্তর ধারার m তম পদ n, n তম পদ m হলে ধারাটির m + n তম পদ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধারাটির প্রথম পদ এবং সাধারণত ধরে নিলাম, প্রশ্নে যেভাবে দেওয়া আছে সূত্রগুলো লিখে নিলাম, শর্ত মতে দুটো লিখে নিলাম, ডি এর মানটা বের করে নিলাম। এখানে এসে m + n তম পদ বের করার সময় 1 এবং 3 নং সমীকরণের মান বসানোর ফলে আমরা m + n তম পদের মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 8 পর্যন্ত সমস্যা সমাধান করলাম। তোমরা আজকে বাসায় এই ভিডিওটার প্রাথমিক আলোচনা এবং সূত্রগুলো ভালো করে মুখস্থ করে, যে অঙ্কগুলো করার 2টা অঙ্ক করিয়েছি ভালো করে দেখবে, এবং প্রথম কয়েকটা এমসিকিউ আছে, সব মিলে 1 থেকে 9 পর্যন্ত নিজে নিজে করার চেষ্টা করবে। 13.1 এর 1 থেকে 9 পর্যন্ত করার চেষ্টা করবে, প্লাস সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। সূত্রগুলো কি কি? n তম পদ a + n - 1 × d, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2ic + n - 1 × d। এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে রাখলে নেক্সট ক্লাসে যে অঙ্কগুলো করাবো সেগুলো আরও ভালো বুঝতে পারবে। সবাইকে আজ